কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার চাকরকে পাঠিয়েছেন নির্বাচন কমিশনের প্রধান করে। কিন্তু সিনিয়র আমলাকে চাকর শব্দটা কি সচেতন ভাবে বলবেন? আমি আসছি, আমি তো সেদিনও বলে গেছিলাম যুক্তিতর্ক অনুষ্ঠানে একই কথা, সচেতন ভাবে বল। জ্ঞানেশ কুমারকে বসাবো, ওটা অমিত শাহের চাকর। যে এই জটিলতা কিন্তু রাজস্বী তোমরাও বাড়িয়েছো। এসআইআর ঘোষণা হওয়ার আগেই, কোনো সমীক্ষা হওয়ার আগে তোমরা কি করে জেনে গেলে, কোন অঙ্কে, কোন জাদুমন্ত্রে জানলে যে 1 কোটি বা 1,20,00,000 নাম বাদ যাবে? আর অন ক্যামেরা এই সংখ্যাগুলো কোনো রামশ্যাম যদু বলছেন না, 1 কোটির সম্ভাবনা বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, আর 1,20,00,000 নাম বাদ যাবে এ কথা বলছেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। সেই জন্যই আজ সমিত দ্বারা বলার সুযোগ পাচ্ছে যে পুরোটাই প্রি প্ল্যান, বিজেপির তরফে বৈধ ভোটারদের বাদ দেওয়ার একটা চক্রান্ত। রাজস্বী। সুমনদা, এবিপি আনন্দ পরিবার এবং এবিপি আনন্দ সকল দর্শককে শুভ বিজয়া এবং বয়োজ্যেষ্ঠদের আমার প্রণাম। তৃণমূলের বক্তব্য শুনলাম সুমনদা, পুরোটাই হজবরল করে ঘেঁটে দেওয়ার চেষ্টা করলেন। তবে তার আগে আমি শুধু এইটুকু বলতে চাই যে এসআইআর জিনিসটা কি। এসআইআর 2002 সালে হয়েছিল। মোদ্দা কথা, এসআইআরে আপনার নাম 2002 সালের ভোটার তালিকায় আছে কি নেই এটা দেখা হবে। আপনার নাম আছে, খুব ভালো কথা। আপনার নাম নেই কারণ সে সময় আপনার 18 বছর বয়স হয়নি, ভোটার তালিকায় নাম ওঠেনি, খুব ভালো কথা। আপনার বাবা মায়ের নাম নিশ্চয়ই আছে, থাকলো, আছে, আপনার নাম থেকে গেল, ইনক্লুড হলো। আপনার বাবা মায়ের নামও সেখানে নেই, আপনার পরিবারের কারুর নাম নেই, তাহলে আপনার নামটা এলো কোথার থেকে? SIR is as simple as that. শুধুমাত্র রাজনৈতিক জল ঘোলা বুঝলাম, দুটো জিনিস বুঝলাম না। সেই এতগুলো মানুষের নাম থাকবে না, সেই সংখ্যাটা 1,20,00,000 কোন সমীক্ষা করে রাজ্য বিজেপি বুঝতে পারলো? 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে, যতটা সহজে তুমি বললে ততটা নয়। দিনের পর দিন সুপ্রিম কোর্টে মামলা চলেছে যে কেন আধার কার্ডকে স্বীকৃতি দেয়া হবে না। আমি শতরূপ, তোমরা বহুবার এই স্টুডিওতে এসে সুজন চক্রবর্তী বারবার নানা সাক্ষাৎকারে বলেছেন যে নির্বাচন কমিশনকে তোমরা বারবার অভিযোগ জানিয়েছো যে এই রাজ্যে বোধপিতু নাকি ভুতুরে ভোটার আছে অন্তত 50 থেকে 60 জন করে। তোমরা সিইও অফিসে গিয়ে বারবার নাকি এই অভিযোগ জানিয়ে এসেছো, কিন্তু নির্বাচন কমিশন তোমাদের কথায় কর্ণপাত করেনি। এবার কি শতরূপ এসআইআর করে ওই চাল আর কাঁকর আদৌ বাদ দেওয়া যাবে? এই ইস্যুতে এবং আজকের এই সংঘাতে বামেদের অবস্থানটা ঠিক কি? সুমনদা, এই আলোচনায় আসার আগে আমি খালি একটা কথা বলি। বুয়াদাকে অত্যন্ত সুবক্তা বলে আমরা সবাই সম্মান করি, কিন্তু উনি এই চাকর শব্দটা যেভাবে বারবার করে ব্যবহার করলেন সত্যি খুব কানে লাগছিল। যে বিশেষ করে গরিব মানুষ হয়তো অন্যের বাড়িতে কাজ করেন, তারা শ্রমের বিনিময়ে সম্মানের সঙ্গে জীবিকা নির্বাহ করেন। অন্তত চাকরি বিক্রি করার থেকে কারোর বাড়িতে চাকরি করে খাওয়াটা অনেক সম্মানের। তাই আমরা একটু যেন কথা বলার সময় একটু সচেতন থাকি। দ্বিতীয় কথা হচ্ছে, আমি একটা কথা বলছি যে অমিত শাহ বলতে মনে পড়লো, অমিত শাহ মির্জাফর সে তো শুনলাম মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, কিন্তু মোদি ওনার কাছে কবে সিরাজউদ্দৌলা হয়ে গেছিল আমাদের কাছে খবর ছিল না। যাক, সেটাও জানলাম। এবার যেটাকে নিয়ে আমাদের কথা হচ্ছে সুমনদা, যে প্রশ্নটা করলেন, এটাও বলো যে সিরাজউদ্দৌলাকে কেউ সাবধান করে দেননি, উনি কিন্তু কালকে প্রধানমন্ত্রীকে সাবধান করে দিয়েছিলেন। তো যাই হোক, এবার আমি যে কথাটায় যেটাকে নিয়ে আমাদের এখন আলোচনাটা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের আশঙ্কা এই যে এটা চাল আর কাকরকে আলাদা করার জন্য নয়, কাকরগুলোকে রেখে চালগুলোকে ফেলে দেওয়ার জন্য একটা এক্সারসাইজ চলছে। কেন কথাটা বলছি এখানে, ধরুন এই যে প্রশ্নটা করলেন এবং সঠিকভাবে ভোটার লিস্ট সংশোধন করতেই হবে। চুপ করেন, আমাদের বলতে সুবিধা হয়। স্কুলের বাচ্চাদের মতো কেন করছেন বুঝতে পারছি না। আচ্ছা, বুঝেছি। বলছি যে বুঝতে পেরেছি। আচ্ছা, এবার যেটা বলা হচ্ছিল সেটা হচ্ছে যে ধরুন একটা ভোটার লিস্টকে ক্লেন্স করতে হবে। যে কোনো সুস্থ গণতন্ত্রে যে কোনো সুস্থ মানুষ এটা চাইবেন যে তার ভোটার লিস্টটা যেন স্বচ্ছ হয়, তার ভিত্তিতে যেই নির্বাচিত হন না কেন তিনি হবেন। কথাটা এবার হচ্ছে যে 2003-এও যে এসআইআর হয়েছিল বা সাধারণভাবে আমাদের ভারতের সংবিধানে এবং ইলেকশন কমিশনের নিয়মে অসংখ্য পথ রয়েছে, পদ্ধতি রয়েছে ভোটার লিস্টকে একটা এসআইআর এর মতো একটা ঘটনা ঘটিয়ে নয়, 3 মাস অন্তর 6 মাস অন্তর সংশোধন করার প্রভিশন রয়েছে। তারপরও এসআইআর এর মতো একটা পদ্ধতি যেখানে একটা আমূল সংস্কার হবে শুরু থেকে শেষ পর্যন্ত, সেটাও মাঝে মধ্যে দরকার হয়। যেমন 2003-এ হয়েছিল, এই নিয়েও কোনো সন্দেহ নেই। 2002-তে হয়েছিল, মার্জনা করবেন। কিন্তু কথাটা আমি এই কারণে বলছি, সেটা হচ্ছে যে আজকে যে প্যারামিটারগুলোকে দাঁড় করানো হচ্ছে এবং যে ডকুমেন্ট যে কাগজপত্র চাওয়া হচ্ছে, এর কোনো লজিক আছে? সুমন্ত, তুমি সঠিকভাবে বলছিলে, ধরো এই রাজস্বীদা বলার সময় আধার যখন কংগ্রেস শুরু করেছিল বলেছিল পরিষ্কার এটা নাগরিকত্বের প্রমাণ নয়। কিন্তু ভাই, তোমরা বিজেপি ক্ষমতায় আসার পরে একেবারে হাসপাতালের ডেলিভারি রুম থেকে শ্মশানে চিতায় ওঠা পর্যন্ত সব জায়গায় আধারকে বাধ্যতামূলক
বাধ্যতামূলক করেছো? কেন তখন তোমাদের কি যুক্তি ছিল? সুপ্রিম কোর্টের নির্দেশকে উড়িয়ে দিয়ে তোমরা আধারকে সব জায়গায় বাধ্যতামূলক করেছো। তোমাদের যুক্তি ছিল যে পৃথিবীর সমস্ত ডকুমেন্টকে জাল করা যায়, খালি আধারকে জাল করা যাবে না। আজকে এসে আমাদেরকে শুনতে হচ্ছে যে পাড়া শনি মন্দিরে 51 টাকা দক্ষিণা দিয়ে যদি চোতা নিয়ে আসি আমি, সেইটাও ভ্যালিড ভোটার লিস্টে আমার নাম তোলার জন্য। কিন্তু ভারতের সরকার কি ভারতের ইলেকশন কমিশন আমার একেবারে চোখের স্ক্যানিং করে, রেটিনা স্ক্যান করে, আঙুলের ছাপ নিয়ে আমাকে যে আধার দিল, আধারটা ভ্যালিড নয়। সুতরাং এই আমি সিপিএম, তৃণমূল, বিজেপি, কংগ্রেস সব ছেড়ে দিলাম। 2025 সালের একটা আধুনিক পৃথিবীতে একটা লজিকের বাপমা থাকতে হবে তো, যে পাড়ার একটা মন্দির থেকে মসজিদ থেকে কাগজ নিয়ে আসবো, সেইটা গ্রহণযোগ্য হয়ে যাবে, আর একটা মানে সরকারের দেওয়া একটা ডকুমেন্ট সেটা গ্রহণযোগ্য হবে না। এবং সুপ্রিম কোর্ট বিহার নিয়ে যখন মামলা হয়েছে, সুপ্রিম কোর্ট রায় এটা পরিষ্কার বলে দিয়েছে, নতুন করে যাদের নাম বাদ গেছে, যারা অ্যাপিল করবেন তাদের অ্যাপিলের ক্ষেত্রে আধারকে মান্যতা দিতে হবে। তাহলে তুমি বলো আজকে আমি আধার দেখালাম, তা সত্ত্বেও আমার নামটা বাদ চলে গেল, তারপরে আমি আবার অ্যাপিল করে ওই আধার দেখেই আমার নামটা তুলবো, মাঝখান থেকে ভোটটা চলে যাবে। দ্যাট ব্রিংস মি টু দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। আচ্ছা, একটা কথা বলো সুমনদা, আজকে 23 বছর পরে কি 24 বছর পরে প্রায় ভারতে আজকে ইলেকশন কমিশন মনে করেছে তারা এসআইআর করবে। এরকমভাবে এসআইআরটাকে করতে হচ্ছে যে রাজ্যে যখন ভোট তার 3 মাস 4 মাস আগে সেখানে এসআইআর ঝুলি নিয়ে যেতে হচ্ছে। কেন আমি কথাটা বলছি? আজকে ধরো বিহারে এতগুলো নাম বাদ গেল, কেমন নামগুলো বাদ চলে গেল, এবার সেই মানুষগুলো অ্যাপিল করবেন, সব কিছু করবেন, সেগুলো আবার মানে কেস টু কেস স্টাডি করে সেগুলো আবার ইনক্লুডেড হবে অথবা এক্সক্লুডেড হবে, ততদিনে ভোটটা পার হয়ে যাবে। আজকে পশ্চিমবাংলায় অক্টোবর মাসের 15 তারিখ থেকে বলছে সার্ভে শুরু হবে, মানে মোটামুটি আমরা আশা করতে পারি নভেম্বরের এন্ডে কি ডিসেম্বরে আসবে ভোট, তারপর ফাইনাল ভোটার লিস্ট জানুয়ারি মাসে প্রকাশিত হয়ে যাবে, ডিসেম্বরে শেষ করতে হবে। তাহলে আমি বলছি যদি পশ্চিমবাংলায় একজন মানুষের নামও বাদ যায় অন্যায়ভাবে, তারপরে তিনি যখন অ্যাপিল করে নামটাকে আবার তুলবেন, ততদিনে তো তার তো এই বিধানসভা ভোটটা দেওয়া হবে না। এবং এটা একটা দুটো নয়, এটা কোটি কোটি নামে হওয়ার সম্ভাবনা রয়েছে, বিহারে লক্ষ লক্ষ নামের সঙ্গে হয়েছে। সুতরাং এইখানে তাহলে কেন এই প্রশ্নটা আসবে না যে এই গোটা এসআইআর এক্সারসাইজটার সঙ্গে বিভিন্ন রাজ্যে বিজেপির নৌকোটাকে তীরে ভিড়িয়ে দেওয়ার একটা সম্পর্ক রয়েছে? না হলে যে রাজ্যে আজকে ভোটটা 1 বছর 1.5 বছর পরে আপনি সেই রাজ্যটাকে আগে ধরছেন না কেন? তাহলে অনেক ধীরে সুস্থে সবাইকে সমান সময় দিয়ে ডকুমেন্ট ভেরিফাই করে আপনি করতে পারেন, তাহলে এটার কোনো কারণ থাকে না। এবং আমি আমার শেষ প্রশ্ন এখানে আসছি, দেখুন আধার থেকে শুরু করে ভোটার আই কার্ড থেকে শুরু করে সবচেয়ে গরিব মানুষ, সবচেয়ে প্রান্তিক মানুষের কাছে সবচেয়ে সহজে ব্যবহার করার যে ডকুমেন্টগুলো, সেগুলোকেই এরা বাতিল ঘোষণা করে দিচ্ছে, কার্যত সেগুলোকে এরা গ্রহণযোগ্য মনে করছে না। যে ডকুমেন্টগুলোকে এটা চাইছে সাধারণভাবে, এই যে কদিন ধরে আমরা দেখছি ধূপগুড়ি থেকে শুরু করে গোটা উত্তর বাংলায় মানুষ কপাল চাপড়ে বলছেন যে আমাদের ঘর বাড়ি, সে মানে গরু ছাগল থেকে শুরু করে রান্নার গ্যাসের স্টোভ থেকে শুরু করে সব বেঁচে গেছে, ডকুমেন্ট বেঁচে গেছে। সবচেয়ে প্রান্তিক মানুষের সবচেয়ে যে অসুবিধা হবে যে ভাবে করতে গেলে করা হচ্ছে। এবং আমার লাস্ট এখানে একটা প্রশ্ন, দেখুন এই যে 1 কোটির কথা তুমি জিজ্ঞেস করলে রাজস্বীদাকে, শুভেন্দু অধিকারী ঘোষণা করছেন গত 10 বছরে যে 1 কোটি মুসলমান নাম উঠেছে, একদম ধর্ম উল্লেখ করে বলছেন, তোমরা অনেক পরিচালিতভাবে ওনার কথাকে কোট করলে, উনি এটা বেসিক্যালি বলেছেন 1 কোটি যে জাল মুসলমানের নাম বাংলাদেশ থেকে বাংলার পশ্চিমবাংলার ভোটার লিস্টে উঠে সেগুলো আবার বাদ যাবে। আচ্ছা, 1 কোটি যদি নাম পশ্চিমবাংলার ভোটার লিস্টে বাংলাদেশ থেকে ঢুকে থাকে, তাহলে সবার আগে কান ধরে ক্ষমাটা কে চাইবে? এই যে 1 কোটি লোক বাংলাদেশের বর্ডার পার করে পশ্চিমবাংলায় ঢুকলো, কি আসাম কি ত্রিপুরা যেখানে ঢুকুক, সিভিক ভলেন্টিয়াররা তো বর্ডার পাড়া দিচ্ছিল না, তাহলে যাদের কান ধরে ক্ষমা চাওয়ার কথা এটার জন্য, তারাই যদি এখন দাঁড়িয়ে দুনিয়ার লোককে গালাগাল দিয়ে যায়, আমাদেরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের ভাষণ শুনতে হবে। আমি রাজস্বীর কাছে আসবো, কিন্তু আমার বক্তব্য হচ্ছে আসাম থেকে সত্যিই যদি অনুপ্রবেশকারী সীমান্ত পেরিয়ে রাতের অন্ধকারে ঢুকে পড়ে এবং তারা পশ্চিমবঙ্গে সেটেল করে, এই নথি দুটো এনআরসির আসামের যে নথি দুটো আজকে মুখ্যমন্ত্রী দেখিয়েছেন তা যদি বলছেন, তাহলে সে দায় অবশ্যই সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফ এর ওপর তো পড়বেই। তার কারণ এই সংখ্যাটা মনে করুন সত্যি সত্যি যদি 1 কোটি বা 1,20,00,000 হয়, তাহলে সে দায় কার? তার মানে এখানে বর্ডারটা কি আদৌ কোনো তার সুরক্ষা, তার কোনো রকম স্যানিটি রাখতে পারছে বিএসএফ? এই প্রশ্নও কিন্তু উঠবে রাজস্বী। সুমনদা, 1989-এ নিশ্চয়ই বিজেপির সরকার ছিল না? ইন্দ্রজিৎ গুপ্ত নিশ্চয়ই আমাদের সরকারের গৃহমন্ত্রী ছিলেন না? তো গৃহমন্ত্রী ইন্দ্রজিৎ গুপ্ত এবং 1989-এর গভর্নমেন্টের সময় দাঁড়িয়ে সেই কালীন সরকার গৃহমন্ত্রীরা যদি দাঁড়িয়ে, মিনিস্টার অফ স্টেট ফর হোম অ্যাফেয়ার্সরা দাঁড়িয়ে যদি বলে ভারতবর্ষে অনুপ্রবেশের সমস্যা আছে, ভারতবর্ষে 20% তার দায় অমিত শাহকে নিতে হবে না? তার দায় অমিত শাহ নেবে? তাহলে এতগুলো সরকার যেগুলো ছিল তারা কি করেছে? 1 সেকেন্ড। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে কেন্দ্রীয় তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ইন্দ্রজিৎ গুপ্ত তো বলেননি যে সীমান্ত থেকে মাছিও বলতে পারেন না, পরিন্দা ভি পাঙ্ক নেই মার সকতা। সেই দাবি তো বিজেপি করে, অমিত শাহ করে। তারপরে 1,20,00,000 করে দায় কার? এই যে মাটিয়ারি, এই কসবা বিধানসভায় দাঁড়িয়ে আছে, কসবার মাটিয়ারি, এই মাটিন পাড়া
মার্টিন পাড়ার গুলশান কলোনিতে 2 লক্ষ লোক ঢুকেছে, তারা কি 2014 সালে ঢুকেছে? সুমন, আমি চেঁচামেচি কারোর মধ্যে ঢুকিনি, আশা করছি সেইটা ওনারাও সেই সৌজন্য বজায় রাখবেন। দেখুন, আমি কয়েকটা কথা বলছি। প্রথম কথা, মার্টিন পাড়ায় 2 লক্ষ লোক থাকে না। আমি কসবায় ইনসিডেন্টালি থাকি, আমি জানি। গুলশান কলোনিতে 3টে বুথ, ওখানে 2 লক্ষ মানুষ থাকে না। তবে গুলশান কলোনিতে সিরিয়াস জাল, কথা বলিনি, কিন্তু গুলশান কলোনিতে সিরিয়াসলি জাল নামের সমস্যা রয়েছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। তাই নিয়ে বিভিন্ন কারণে আলোচনা হয়েছে এবং রাশিদার থেকে আমার কিছুটা হলেও এটা এখানে ভোটার লড়ার অভিজ্ঞতা আছে বলে আমি বেশি ভালো করে জানি। এবং সেই কারণে আমি বলেছিলাম যে ভোটার লিস্ট সংশোধন হওয়ার দরকার এবং 100টা তার জন্য পথ রয়েছে, কিন্তু শনি মন্দির আর মসজিদ কমিটির কাগজ ভ্যালিড আর আধার কার্ড ভ্যালিড নয়, এইটা কোনো পথ হতে পারে না। এবার রাশিদা যে প্রশ্নটা করলো ইন্দ্রজিৎ গুপ্ত, প্রথম কথা হচ্ছে ইন্দ্রজিৎ গুপ্ত যখন পার্লামেন্টে দাঁড়িয়ে এটা বলেছিলেন, তখন এইটার জন্য তিনি সরকারের উদ্যোগটা আরো শক্তিশালী করতে হবে, দেশের বিরোধী দল সরকারের পাশে দাঁড়ান, সেই অ্যাপিল করেছিলেন। উনি তার জন্য নিজেকে বাদ দিয়ে বাকিদের দিকে আঙুল তোলেনি, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে শুভেন্দু অধিকারীর যে কথাটাকে আমি এখানে কোট করলাম, শুভেন্দু অধিকারী কিন্তু শুধুমাত্র 1 কোটি সংখ্যা বলেননি, স্পেসিফিক্যালি বলেছেন গত 10 বছরে যে 1 কোটি মুসলমানের নাম বাংলাদেশ থেকে ভারতের এই পশ্চিমবাংলার ভোটার লিস্টে উঠেছে, তাদের নাম বাদ যাবে। এখানে কিন্তু ইন্দ্রজিৎ গুপ্তর 89 সাল কি বাজপেয়ীজি 96 সালটা এখানে আসছে না। শুভেন্দু অধিকারী কিন্তু এমন একটা সময়কালকে নির্দিষ্ট করেছেন যে সময়কালে বর্ডারটাকে পাহারা দেওয়ার দায়িত্ব ছিল অমিত শাহর। এই সময়কালে যদি 1 কোটি অনুপ্রবেশ ভারতে হয়ে থাকে, তার জবাব কি ইন্দ্রজিৎ গুপ্তকে প্ল্যানচেটে নামিয়ে আমরা চাইবো নাকি এতগুলো ঢুকে বসে আছে বিভিন্ন জায়গায় দেখাচ্ছে যে 15 বছর ধরে যারা বলছেন যে 15 বছর ধরে আমি ভারতবর্ষে আছি, আরে যারা অবৈধ অনুপ্রবেশকারী তাদের কি বলবেন? যে ভোটার তালিকা যে তৈরি করা হবে, অর্থাৎ সংশোধন করার কাজও নির্বাচন কমিশনের একদম প্রথমেই এটা বলা আছে। নজরুলদা, আইনের ধারা থাকতে পারে, কিন্তু আপনি শুধু আমায় একেবারে কয়েক মাস আগের ঘটনায় চলে যাই আমরা। সেটা হচ্ছে যে 4 জন আধিকারিক, একজন অস্থায়ী, আমি ধরছি না, যাদের বিরুদ্ধে নির্বাচন কমিশন যে শাস্তি রেকমেন্ডেশন করেছিল, রাজ্য সরকার কিন্তু সেই কথা মানেনি এবং নির্বাচন কমিশন তার বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নিতে পারেনি বা নেয়নি, আমি জানি না। না, নিতে পারেনি কে বলেছিল? এফআইআর করতে বলেছিল, রাজ্য করেনি। মানে আমি বলছি রাজ্য কিন্তু সেভ করতে পেরেছিল সেই কর্মীদের, গুড ব্যাড আগলি আমি বলছি না। তার জন্য নির্বাচন কমিশনের ব্যবস্থা নিতে পারতো না আপনি বলছেন? আইন দেখাবো না, না না না, আমি তা বলছি না, নেয়নি। কিন্তু আমি আপনাকে আমি আইনে যাচ্ছি না, আমি বলি আলটিমেটলি কিন্তু নেয়নি। নির্বাচন কমিশন যদি চাইতেন নিতে পারতেন। আমি তারও আগের একটা উদাহরণ দিচ্ছি। মমতা ব্যানার্জি এখন যে মুখ্যমন্ত্রী আছেন, যখন মুখ্যমন্ত্রী শপথ নিয়েছিলেন, উনি এমএলএ ছিলেন না? নন্দীগ্রামে হেরেছিলেন। 6 মাসের মধ্যে যদি এমএলএ না হন, তাহলে উনি আর মুখ্যমন্ত্রী থাকতে পারবেন না। 11 সালে ছিলেন। আরে আমাকে বলতে দিন না তো। এই রাজ্যের চিফ সেক্রেটারি চিঠি লিখলেন নির্বাচন কমিশনকে, কি বলে লিখলেন? যে ভবানীপুরে যদি এক্ষুনি ইলেকশন না করা হয় তাহলে সাংবিধানিক সংকট দেখা দেবে। আমি আমার মন্তব্য আমি করছি না, হাইকোর্টে মামলা হয়েছিল চিফ জাস্টিসের বেঞ্চে, সেখানে মন্তব্য করেছিলেন যে চিফ সেক্রেটারি কি করে জানলেন যে মমতা ব্যানার্জি ভবানীপুর থেকে ইলেকশন লড়বেন, যতক্ষণ না উনি ওখানে নমিনেশন পেপার ফাইল করেছে। এক। দ্বিতীয় কথা, সংবিধানের কোথায় লেখা আছে যে মমতা ব্যানার্জি যদি এই রাজ্যের চিফ মিনিস্টার না থাকেন তাহলে সাংবিধানিক সংকট দেখা দেবে? তো এইটার চিফ সেক্রেটারি পুরো বেআইনি কথা লিখেছিলেন। হাইকোর্ট বলছেন যে একজন রাজনৈতিক নেতার মতো উনি কথা বলেছেন, এটা সরকারি অফিসার উনি করতে পারেন। এটা চিফ সেক্রেটারির কথা গেল। আপনি রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্টের 151 এ ধারাটা দেখুন, কোথাও উপনির্বাচন 6 মাসের মধ্যে করা যাবে কি না সেটা সিদ্ধান্ত নেবেন নির্বাচন কমিশন সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে কথা বলে। আরে চিফ সেক্রেটারি তো বেআইনি কাজ করলেন, নির্বাচন কমিশন বেআইনিভাবে চিফ সেক্রেটারির চিঠি রেফারেন্স দিয়ে আরও 31টা বিধানসভায় উপনির্বাচন ছিল, আরও 3টা লোকসভায় উপনির্বাচন ছিল, সব জায়গায় বাদ দিয়ে ভবানীপুর ইলেকশন ডিক্লেয়ার করলেন। কেন করলেন? তাহলে রাজ্য সরকারে যে যারা ক্ষমতায় আছেন, কেন্দ্রীয় সরকারে যারা ক্ষমতায় আছেন, তারা উভয়ই মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী রাখতে চেয়েছিলেন যাতে ছেদ না হয়।
নির্বাচন কমিশন আমি আইনে ধারা দেখিয়ে বলতে পারি যে এফআইআর করতে বাধ্য করতে পারতেন বা নির্বাচন কমিশনও এফআইআর করতে পারতেন, করেননি, এটা সমঝোতার ফলে। বেশ, নজরুল আজকের ঘটনা এবার আমার আসতে হবে। আপনি যে দুটো উদাহরণ দিলেন, আমার টেক একটাই এটাই হতে পারে যে আপনার যে ধারাগুলো বলছেন এই আইনের কথা আসলে আইনের বইতেই থাকে, এই বিএলওদের পাশে ওই আইনের বইটা তো দাঁড়াবে না, দাঁড়াতে হবে কমিশনকে অথবা রাজ্য প্রশাসনকে। আমি তো সেই জন্য উদাহরণটা দিলাম যে নির্বাচন কমিশন আইনের পক্ষে না দাঁড়িয়ে কেন চিফ সেক্রেটারির পক্ষে দাঁড়ালেন? এখানে এফআইআর করতে বলে নির্বাচন কমিশন এফআইআর করতে বাধ্য কেন করলেন না? আমি তো এই সমঝোতার কথা বলছি, যাতে এখানে বামেদের বা কংগ্রেসের কোনো রকম সুবিধা না হয়, তার জন্য এই তৃণমূল এবং বিজেপি মিলিয়ে এটা আমরা আমাদের মধ্যেই যেন থাকে, এই জন্য করছেন। সুমন বাবু, উনি তো আইনযোগ্য এবং নাকি আইপিএস প্রাক্তন, সম্মান করি পদটা, মানে নাকি বলছেন না? হ্যাঁ নাকি, মানে যেসব কথা বলছেন আমার সন্দেহ যাচ্ছে, কারণ বলছি আপনাকে, ওনার বয়স হচ্ছে, স্মৃতি হয়তো বিভ্রম ঘটছে, আমারও বয়স হচ্ছে। আপনার বয়স দাঁড়ান, আপনার বয়স কত? শুনে নিন, ওনাকে মনে করিয়ে দিচ্ছি শুধু। আরে আপনার বয়স কত বলবেন না? শুনুন, খড়দা বিধানসভায় একজন ইলেক্টেড হয়েছিলেন, তারপর মারা গেলেন, ওই একই সঙ্গে উপনির্বাচনটা হয়েছিল, এবং সোমদেব চট্টোপাধ্যায় ভবানীপুর থেকে পদত্যাগ করে খড়দায় গিয়ে দাঁড়ালেন, কারণ মারা গেছে। ইয়েস, সেটা একটু মনে করিয়ে দিন। যা পাশি আবল তাবল বকবো এখানে বসে বিরোধিতা করার জন্য, কেন উনি ডিজি হতে পারেননি? ওই জন্য মমতা ব্যানার্জির উপর রাগ একদিন বলে দিয়েছিলেন। আর আমি রিপোর্টটা বার করলাম, আপনার ভালো লাগবে। ভবানীপুরের বাই ইলেকশন হয়েছিল 30শে সেপ্টেম্বর 2021, খড়দার বাই ইলেকশন হয়েছিল 30শে অক্টোবর 2021, একদিনে হয়নি। হ্যাঁ ঠিক আছে, এক মাসের মধ্যে হয়েছে। নিয়মটা হচ্ছে বললেন তো 10 বার করে জিজ্ঞেস করলেন একদিনে হয়েছিল কিনা, বলুন না একদিনে হয়নি, এক মাসের কথা হয়েছিল। দ্বিতীয় কথা, আমি একটা কথা বলি, যে কথাটা বললেন নজরুল সাহেব, যে কথাটা বললেন সেটা হচ্ছে আমাদের মনে আছে ওইটা এক্সেপশনাল সিচুয়েশন ছিল, কোভিড সিচুয়েশন ছিল, যে কারণে ভারতের 33টা বিধানসভা এবং 3টে লোকসভায় তখন খালি থাকা সত্ত্বেও আপনি যেটা বলেছেন ঠিকই বলেছেন, কিন্তু অর্ধেকটা বলেছেন যে চিফ সেক্রেটারি দ্বিবেদী এখান থেকে লিখে পাঠিয়েছিল। তার থেকে বড় সত্যিটা কি, যখন ইলেকশন ডিক্লেয়ার করলো ইলেকশন কমিশন, পরিষ্কার লিখে দিল যেহেতু পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আমাদেরকে অনুরোধ করা হয়েছে, তাই ইনস্পাইট অফ দ্য কোভিড সিচুয়েশন বাকি দেশের কোথাও আমরা বাই ইলেকশন করাচ্ছি না, কিন্তু ভবানীপুরে আমরা বাই ইলেকশন করাবো। আচ্ছা, আর বুয়াদা আপনারও বয়স হচ্ছে, আমার এইভাবে এসেপ করতে চাই না, কিন্তু আপনি একদম ভুল কথা বলছেন। দেখুন, কেউ বলছেন দুর্নীতির কথা বলে মুখ্যমন্ত্রী ভয় দেখালেন কেন? আমি বলবো না, মুখ্যমন্ত্রীর যা অভিযোগ তা তো নথি দিয়ে আরো স্পষ্ট করে প্রকাশ্যে আনা উচিত, এবং প্রয়োজনে সিনিয়র আমলার বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নেওয়া উচিত। এ তো হাতে রেখে চেপে রাখার বিষয় নয়। মুখ্যমন্ত্রী পুরো অভিযোগ আজ কেন বললেন না, আমি তন্ময়ের কাছে জানতে চাইব। কি অভিযোগ আছে নির্বাচন কমিশনের সিও মনোজ কুমার আগরওয়ালের বিরুদ্ধে? অবশ্যই রাজ্যের মানুষ তা জানতে চান, এবং তার সত্যাসত্য কে বিচার করবে? দ্বিতীয়ত, রাজ্য সরকারের পাঠানো তালিকা থেকে সিইও বেছে নেন জাতীয় নির্বাচন কমিশন। এবার রাজ্য সরকার নিশ্চয়ই বাছাই করা অফিসারদের পাঠায়, তাদের দুর্নীতির দায় কি কিছুটা রাজ্যের ওপরও বর্তায় না? আমি জানি না, এই সবকটা প্রশ্নের উত্তর তখনই পাওয়া যাবে যখন এই নির্দিষ্ট অভিযোগ সামনে আসবে। উনি বলেছেন, নিশ্চয়ই উনি সামনে আনবেন, যথাযোগ্য সময়ে সামনে আনবেন, সেই জন্যই মিডিয়ার সামনে বলেছেন। আমার বক্তব্য হচ্ছে আজকে এরকম নয় তো যে উনি কি ভূমিকা পালন করবেন তার উপর ডিপেন্ড করবে ওটা সামনে আসবে কিনা। না, একদমই নয়। উনি যখন সামনে আনার ঠিক সময় সামনে আনবেন। তারপরে তার আন্দোলনের ফলে এপিক কার্ড তৈরি হয়েছে। আচ্ছা ঠিক আছে, ছোট ছোট বাচ্চাদের জন্য না এগুলো দেখে আবার বিপদ হয়ে যাচ্ছে, ভুলভাল শিখবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য নাকি এপিক কার্ড আবিষ্কার হয়েছে ভারতে, আর এই কি বলে যাচ্ছে না। আমি একটা কথা বলছি, এই যে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যেটা ইলেকশন কমিশনকে নিয়ে বলেছেন না, তোমার এটা ভালো করে মনে থাকবে, এটা ওনার না বহু পুরনো ট্যাকটিক্স। ধরো এটা বিরোধী দলের নেতাদের সম্পর্কে বলেছেন, সাংবাদিকদের সম্পর্কে বলেছেন যে ওর নামে অনেক কিছু আছে, দাঁড় করালে বেরিয়ে। এবার আমি একটা কথা বলছি যে সত্যি তুমি যে কথাটা বললে একদম সঠিক কথা, যে এটা কি তার মানে কোনো একটা চুক্তি যে তুমি আমার মতো করে কাজ করো তাহলে তোমার সমস্ত দুর্নীতি চাপা থাকবে, আমার মতো করে কাজ করবে না তো তোমার দুর্নীতি বেরিয়ে পড়বে। কদিন আগে বিজেপি সম্পর্কে বললেন যে এদের অনেকে দুর্নীতি আছে, আমিও কি তাহলে ধরবো? তুমি একজনকে ধরলে আমি 8 জনকে ধরবো? এটা হতে পারে না। যে 35টা ব্যক্তিগত ব্যাপার হয়ে গেছে, মমতা বন্দ্যোপাধ্যায় ব্যক্তিগত
ব্যক্তিগত 35টা প্রার্থী তুমিও যে কথাটা এখানে বারবার আলোচনায় আসছে, এইটা কিন্তু সত্যি, এটা ইতিহাসে নথিভুক্ত সত্যি। পশ্চিমবাংলার বাঙালি মুসলমান সম্প্রদায়ের মানুষকে সন্দেহ করতে শিখিয়েছেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, বছরের পর বছর এই কথা বলে যে তাদেরকে বামফ্রন্ট সরকার মানে বেআইনিভাবে রেশন কার্ড তৈরি করে দিচ্ছে। বাঙালি মুসলমানকে সন্দেহের চোখে দেখিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম, তখন বিজেপি ছিল না আমাদের রাজ্যে। দেখুন, আমি তো যেটা বলার বলেই দিয়েছি, তাহলে বলতে হবে না, সেটা তো বলে শুনুন, আপনি সঞ্চালক নন, মনে রাখবেন আপনি সঞ্চালক, আপনি এটা ইন্ডিকেট করবেন, আপনি এটা মনে রাখবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম বাঙালি মুসলমানকে সন্দেহ করতে শিখিয়েছিলেন, একদম ঠিক, যে কারণে স্পিকারের টেবিলে যে বর্ডার এতদিন কে সামলাচ্ছিল, বর্ডার এতদিন কেন সামলানো হয়নি, সব বুঝলাম। একটা কথা, তথ্যের কথা সাধারণ দর্শক আপনারা বুঝুন, আমাদের রাজ্যে 450 কিলোমিটার বর্ডার অরক্ষিত কিভাবে ছিল, ওখানে ফেন্সিং করতে দেওয়া হয়নি। আমাদের এত বড় বড় ডায়লগ শুনছিলাম, শীতলা মন্দির, চণ্ডী মন্দির, হ্যাঁ বনবিবির মন্দির, অনেক কথা বলে দিলেন বাম প্রতিনিধিকে, তাহলে কিন্তু এই উত্তর দিতে হবে, এই 450 কিলোমিটার বর্ডার যেটা ফেন্সিং করতে তৃণমূল এতদিন দেয়নি। কেন্দ্র সরকারে আমরা আছি 10 বছরের ওপরে, আমরা 19টা চিঠি দিয়েছি, তারপর আমরা সেটা আদায় করেছি এই কয়েক মাস আগে হলো। কিন্তু বাম সরকারের আমলে তখন এই জমিটাতে কেন বর্ডারিং করা হয়নি, কেন ফেন্সিং করা হয়নি, তাদের কি কোনো দায়িত্ব ছিল না? আমি বলছি কিন্তু আমি বলছি সেই বর্ডার যেখানে খোলা বর্ডার, যেখানে ফেন্সিং নেই, সেখানে কি বিএসএফ নেই? একদম, ইয়োর পয়েন্ট ইজ রাইট। যদি বিএসএফ এরকম বর্ডার পেতো যেখানে ফেন্সিং করা আছে, বিএসএফ এর কি সুবিধা হতো না? আর অ্যাজ পার ফরেনার স্যার, এত বড় বড় যুবনেতা চাকরি দিয়ে বলা হয় যে ফেন্সিং এর পাশে তোমায় পোস্টিং দেওয়া হবে, কি আমরা বলতে হবে দুপক্ষেই। সেটা হচ্ছে এই যে পয়সা নেওয়ার কথা হচ্ছে না, হ্যাঁ আমরা তো একাধিক প্রতিবেদন দেখিয়েছি যেখানে একাধিক এজেন্সি, রাজ্যের এজেন্সি, রাজ্য পুলিশ, এসটিএফ, তারা দেখিয়েছে, উদ্ধার করেছে যে কত জাল ভুয়ো নথি এ রাজ্যে তৈরি হচ্ছে। কিন্তু পয়সা নেওয়ার কথা উঠলে যারা সীমান্ত থেকে চোখ বন্ধ করে থেকে বাইরের লোক ঢোকাচ্ছে, পয়সা নেওয়ার অভিযোগ তো সকাল বিকেল তাদের বিরুদ্ধে উঠছে, সমানভাবে এটাও বলতে হবে। হ্যাঁ, গ্রেফতার হয়েছে বিএসএফ এর একাধিক বড় অফিসার। সুমনদা, আপনি যে প্রসঙ্গটা তুললেন আমি ওটা ডজ করব না। বিএসএফ এর একজন কমান্ডার ইজ আন্ডার অ্যারেস্ট এন্ড অ্যাকশন হ্যাজ বিন টেকেন বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট। আমরা পিছপা হই না যখন দেশের ভাই চেঁচামেচি করো না, আমি শুনেছি, আমি জাস্ট এক সেকেন্ডে বলছি। এক হচ্ছে যে ওই 1 কোটি লোক ঢুকেছে, শুভেন্দু অধিকারী বললেন, ও বললো একজন অ্যারেস্টেড হয়েছে, মানে একজন বিএসএফ অফিসার যদি 1 কোটি লোক ঢুকিয়ে থেকে থাকে তাহলে তো তাকে নোবেল প্রাইজ দেওয়া উচিত। দ্বিতীয় কথা আমি বলছি, অভ্র নিশ্চয়ই আমার সাথে একমত হবে এখানে, গত 10 বছরে যতবার এই বর্ডার ফেন্সিং এর প্রশ্ন উঠেছে, যদিও পশ্চিমবাংলা এবং বাংলাদেশের মধ্যে যে বর্ডারে ফেন্সিং নেই, একটা অংশ রিভার বর্ডার রয়েছে ইছামতি থেকে শুরু করে ইত্যাদি, বাট আমি সেগুলো ছেড়ে দিয়েও যদি বলি, এই প্রশ্নে আমাদের পার্টির স্ট্যান্ড বরাবর এটা হয়েছে যে রাজ্য সরকারকে সহযোগিতা করতে হবে কেন্দ্র সরকারের সঙ্গে যেখানে যেখানে ফেন্সিং করা পসিবল জমি দেওয়ার জন্য। এবার বামফ্রন্ট সরকারের সময়ের ভূমিকার কথা বললাম, আমি জিজ্ঞেস করছি একটা উদাহরণ দেখাতে পারবেন? বামফ্রন্ট সরকারের সময় তো 6 বছর বিজেপি গভর্নমেন্ট চলেছিল, বর্ডারে ফেন্সিং সহ কোনো জাতীয় নিরাপত্তার প্রশ্নে বিজেপি গভর্নমেন্টের সঙ্গে বামফ্রন্ট সরকারের কোনো সংঘাত হয়েছিল? কোথাও এলকে আডবাণী কি বাজপেয়ী অভিযোগ করেছেন যে বামফ্রন্ট সরকার জাতীয় নিরাপত্তা কি বর্ডারকে সুরক্ষিত করার প্রশ্নে আমাদের সঙ্গে সহযোগিতা করছেন না? দেখাতে পারবেন না। এখন এই টকশোতে বসে গেলো। আর লাস্ট আমার কথা, বরঞ্চ লালকৃষ্ণ আডবাণী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা করে, আমি শেষ করে নিই। ওর লাস্ট যে প্রশ্নটা করলো যে কেউ ধরো ঢুকেও পড়লো, তারপরে জুরিসডিকশন কার্ড, আমি খালি মনে করাই এই মোদি গভর্নমেন্টের আমলে বিএসএফ এর জুরিসডিকশন কিন্তু 50 কিলোমিটার থেকে বাড়িয়ে 80 কিলোমিটার পর্যন্ত করা হয়েছে, জুরিসডিকশন বাড়ানো হয়েছে। সুতরাং এই এসআইআর সত্যি যদি এত জরুরি হয়, তাহলে কেন শুধু যে রাজ্যগুলোতে নির্বাচন হচ্ছে তার 1.5 মাস 2 মাস বা 1 মাস আগে এটা নির্ধারিত হচ্ছে? এ তো অনেক আগে সিদ্ধান্ত নিয়ে কাজ শুরু করে দেওয়া যেত। তাহলে সমিতদারাও এই যুক্তি তুলতে পারতেন না যে এই তাড়াহুড়ো কেন? দেখুন, মানে ব্যাপারটা হচ্ছে যে যখন জানা গেল, এখন সবকিছু করা যায় না। আমরা দেখলাম যে দেখুন এই জিনিসটা এসআইআর হয়তো আরো আগে দরকার ছিল, কিন্তু এখন করেছে কেন? আমি সেটাই তো বলছিলাম যে পপুলেশন বেড়েছে 31%, আর ভোটার বেড়েছে 60%। বলছি প্রশ্নটা আমি আসছি, আমি তো জবাব দিতে চাইছি। জবাবটা হচ্ছে হ্যাঁ শুনে রাখো, জবাবটা হচ্ছে যে ভোটারের থেকে জনসংখ্যা দ্বিগুণ যদি ভোটার বাড়ে
তাহলে স্বাভাবিকভাবে একটা ইন্টারভেনশনের প্রশ্ন আছে। আগেকার সবাই চুপ করে গেছিল, কিন্তু এখন যিনি আসছেন তিনি চুপ করতে পারেননি। আমি সব বুঝলাম, কিন্তু আমি বলছি এই প্রক্রিয়াটা, আমি শুধু এইটুকু বলছি রাজাগোপাল দা, এই প্রক্রিয়াটা তো আর কয়েক মাস আগেই শুরু করা যেত। আমরা তো প্রত্যেকে জানি যে নির্ধারিত পশ্চিমবঙ্গের ভোট হচ্ছে 26 সাল, আর নির্ধারিত বিহারের ভোট হচ্ছে 25 সাল। মানে আমি বলছি আনুমানিক মাসও তো এতদিন বলে দেওয়া যেত যে 25 নভেম্বর আর এপ্রিল মে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রেগুলার প্রসেসে করা উচিত। এবং হচ্ছে যে একসঙ্গে মানে নানান ধরনের লিঙ্কেজ যদি করা যায়, যেহেতু ভোটার লিস্টে কারা মারা যাচ্ছে সে তো সিভিল রেজিস্ট্রেশন ডিপার্টমেন্টে তথ্য থাকে, সেগুলো সঙ্গে সঙ্গে লিঙ্ক আপ করা উচিত। সেগুলো হয়নি, এগুলো ত্রুটি রয়েছে। একটা জায়গায় একটুখানি সমস্যা হচ্ছে এক্ষেত্রে। আচ্ছা, আমি আসছি তোমার প্রশ্ন। ভোটাররা সরকার নির্বাচিত করছে না, সরকার আগে থেকে একটু ভোটার নির্বাচিত করে দিচ্ছে। এখানে ব্যাপারটা কি, রাজাগোপাল দাকে যে প্রশ্নটা করা হলো, আমি বিনয়ের সঙ্গে বলছি, উনি বোধহয় একটু এড়িয়ে গেলেন। প্রশ্নটা এইখানে নয় যে ভোটার লিস্ট ক্লেন্সিং হবে কিনা, প্রশ্নটা স্পেসিফিক্যালি করা হয়েছিল যখন যে রাজ্যে এসআইআরটাকে আমি অনেক উইথ ডিউ টাইম আমি করতে পারি, তখন সেখানে না করে এমনভাবে আমি রাজ্য এবং সময়কাল বেছে নিচ্ছি যাতে যে লোকগুলোর নাম তারা যেন সেই ভোটটা ভোট না দিতে পারে, অন্তত সেই ভোটটাই যেন ভোট না দিতে পারে। এইটা কেন? এই উত্তরটা দারুণ পয়েন্ট হয়েছে, তৃণমূলের দারুণ পয়েন্ট হয়েছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে সুপ্রিম কোর্টে, সরি ভুলে গেছি, তুমি আগে তৃণমূল করতে, আপনি এখন করেন। এবার শুনুন, যখন বিহারে এসআইআর হলো, প্রক্রিয়াটা ক মাসে সম্পন্ন হলো সুমনদা? 3-3.5 মাস। এবার হ্যাঁ, জানো না, তুমি জানো না, তুমি ভুল তথ্য দিচ্ছ। বিভিন্ন দল গেছে। এবার যারা সুপ্রিম কোর্টে গেল তারা একবারও কি বললো যে বিহারের 3 মাসে কি করে এসআইআর হচ্ছে? সেটা কিন্তু বলেছে। আর বিহারে যদি 3 মাসে এসআইআর হচ্ছে, আমাদের এখানে 4 থেকে 5 বছরের মধ্যে হবে না কেন? এটা সুপ্রিম কোর্টই বলেছে, এটা আসলে হবে না। সুপ্রিম কোর্ট বলেছে, এটা সুপ্রিম কোর্ট বলেছে। শোনো, সুপ্রিম কোর্টের আছেন এমপি হয়নি পি সন্তোষ কুমার, তার বক্তব্য শুনবে, একদম পরিষ্কার কোর্ট বেরিয়েছে, ওনার বক্তব্য বেরিয়েছে। উনি বলছেন এসআইআর ইজ হিউজ মেনাস টু ডেমোক্রেসি। এবার তুমি দয়া করে একটু বুঝিয়ে দাও এসআইআর কি করে ডেমোক্রেসি কাছে মেনাস। এটা বোঝা ডেমোক্রেসি বলতে আমরা বুঝি যেখানে জনগণ সরকার নির্বাচিত করবে, এসআইআর মানে হচ্ছে সরকার জনগণ নির্বাচিত করছে, ভোটার নির্বাচিত করছে, সেই কারণে দেখো সুমনদা, আমি আগেও বলেছি আবার বলছি, একটু আগে যে আলোচনাটা হলো যে বিএসএফ নাকি ধরছে না, ছেড়ে দিচ্ছে, আমি আগেও আবারও বলছি, তোমার এই স্টুডিওতে তুমি বিএসএফ এর ডিজি বিএসএফ এবং ডিজি বেঙ্গল পুলিশ দুজনকে ডাকো লাইভ শোতে। ডিজি বিএসএফ কতজন অনুপ্রবেশকারীর তালিকা ধরে পুলিশের হাতে দিয়েছে এবং বেঙ্গল পুলিশ কতজনের এগেনস্টে অ্যাকশন নিয়েছে তার তালিকা নাম বাই নাম, এইটা একে হ্যান্ড ওভার করেছি, এর এগেনস্টে নেওয়া হয়েছে, ইয়েস টিক মার্ক, এইটা করো। দেখুন, যখন রেশন কার্ডকে সংযুক্তিকরণ করার কথা বলা হলো আধার কার্ডের সঙ্গে কেন্দ্রের তরফে, প্রথমে এই মহান তৃণমূল সরকার না করছিল, চাপে পড়ে যখন সংযুক্তিকরণ করলো দেখা গেল 2 কোটি ভুয়ো রেশন কার্ড হওয়া, মানে 10.5 কোটি রেশন কার্ড থেকে সেটা 8.5 কোটিতে নেমে এলো। জানি ও খুব একটা ভুল বলেনি, এটা ঘটনা যে রাজ্য পুলিশের পক্ষ থেকেও যে কোঅপারেশনটা করা সেটা অনেক ক্ষেত্রে করা হয় না। এবং দেখো, আমি বারবার করে কথাটা বলছি, এইসব প্রশ্নে আমরা কখনো একচেটিয়াভাবে এটাকে অস্বীকার করিনি। আমরা সবসময় বলেছি রাজ্য এবং সেন্টারের মধ্যে আন্তরিক কোঅর্ডিনেশন থাকা উচিত। আমি সেদিক থেকে ওর অভিযোগ কিছুটা সত্যি বলে আমারও ধারণা, কিন্তু এটা উল্টো দিকও আছে। ধরো আমির শেখ বলে আমাদের বাংলার একটি ছেলে, তাকে প্রথমে রাজস্থান পুলিশ ধরলো, 2 মাস বাংলাদেশি বলে 2 মাস জেলে রেখে অত্যাচার করলো, বিএসএফ এর হাতে তুলে দিল, বিএসএফ তাকে বাংলাদেশে প্রত্যার্পণ করলো, ছেলেটি বাংলাদেশের জেলে থাকলো, তারপর আদালতের রায়ে তারপরে সে বাংলায় ফিরে আসলো। শান্তনু ঠাকুরকে নিয়ে যে কথাটা হচ্ছে, আমরা দেখলাম শান্তনু ঠাকুরের সই করে দেওয়া ওই মতুয়া মহাসংঘের সার্টিফিকেট মাটিতে পড়ে আছে, তার উপর পুলিশের বুটের দাগ, হরিয়ানার পুলিশ তাকে চ্যাংদোলা করে তুলে নিয়ে গিয়ে ডিটেনশন ক্যাম্পে ঢুকিয়ে দিয়েছে, এটাও আমরা দেখেছি। সুতরাং বলতে গেলে দুটোকে নিয়ে আলোচনা করতে হবে। আর অপরের কথা থেকে একটা জিনিস বুঝলাম, যেটা ঠিকই বললো, রেশনের সাথে আধার কার্ড লিঙ্ক করার পর অনেক নাম বাদ গেছে, অর্থাৎ আধার কার্ড জিনিসটা খারাপ না, কিন্তু সেক্ষেত্রে কিন্তু এসআইআর খারাপ না।